আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার প্রতি অগাধ আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাই দোয়া করবেন আমি আপনাদের আস্থার প্রতিদান যেন দিতে পারি এবং আমরা সবাই মিলে একটা স্মার্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারি এবং আমরা যে স্বপ্ন নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি সেই যাত্রায় আমরা সফল হই। আজকে আমাদের প্রথম ক্লাস। আজ আমরা বাংলা লেকচার ওয়ানে ক্লাস করব। আপনারা অলরেডি বাংলা লেকচার ওয়ান শীট পেয়ে গেছেন এবং আজকে আমরা বাংলা লেকচার ওয়ান থাকবে প্রাচীন যুগ নিয়ে আমাদের আলোচনা এবং আহ প্রভুর অশেষ অনুগ্রহ আমরা যদি লাভ করতে পারি আজকের ক্লাস করার পরে আহ প্রাচীন যুগ সম্পর্কে আমাদের আর কোনো ভীতি থাকবে না, এমন কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্ন আসলে পরীক্ষায় পারবো না। প্রাচীন যুগ থেকে এ যাবৎকাল যত প্রশ্ন এসেছে এবং যে ধরনের প্রশ্ন আসতে পারে সকল ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে পড়ব এবং সলভ করব। একটু দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব একটু ঘন্টা দেড়েকের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে সবকিছু। আপনাদেরকে ধৈর্য ধরে ক্লাস করার অনুরোধ জানাচ্ছি এবং যারা ফেসবুক লাইভ করতেছেন তারা ফেসবুক লাইভে ক্লাস করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন এবং যারা জুম লাইভে আছেন তারাও আপাতত কি করবেন, টেক্সট করবেন। সকল প্রশ্নের আনসার আপনাদেরকে দেওয়া হবে। আমরা আজকে যে লেকচার নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি আগে। প্রথমে আমরা আজকে আলোচনা করব বাংলা লেকচার ওয়ান, যেটা হচ্ছে প্রাচীন যুগ। দেখেন এই যে যে প্রাচীন যুগ আমাদের এখানে কি করা আছে, প্রতি যুগ বিভাগ বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলো আজকে সমাধান করব। এই যে বিগত সালে প্রাচীন যুগ থেকে যে প্রশ্নগুলো এসেছে সকল প্রশ্ন এখানে আছে। আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। সমাধান করার পূর্বেই আমরা আলোকপাত করব প্রাচীন যুগ সম্পর্কে, সবকিছু সম্পর্কে আমরা জানব। আপনারা যারা আমাদের সাডেন টেস্ট পরীক্ষা দিয়েছেন, সাডেন টেস্টে আমি প্রাচীন যুগ থেকে দুইটা প্রশ্ন করেছিলাম। একটা প্রশ্ন ছিল যে ডাকার্ণব কোন ভাষায় রচিত, কোন ভাষায় লেখা হয়েছে, একটা প্রশ্ন ছিল। এবং আরো একটি প্রশ্ন ছিল যে চর্যাপদের তিব্বতী ভাষার যে সংস্করণ এটা কিনি অনুবাদ করেন, কে অনুবাদ করেন। বা আর একটা প্রশ্ন পরীক্ষা এসে থাকে যে এইটার কে সংকলন করেছেন। আমরা আজকে সবকিছু আজকে আমরা জানতে পারবো। এখনই আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আমাদের অনেক প্রশ্নের আনসার আমরা পেয়ে যাব। আচ্ছা, আমাদের কি চর্যাপদ সম্পর্কে আমরা প্রাচীন যুগ থেকে এখন আলোচনা করব। আমরা আগেই জানি যে প্রাচীন যুগ মানে কি। প্রাচীন যুগ অর্থ হচ্ছে, আচ্ছা সবাইকে আস্তে শুনতে পাচ্ছেন? জোরেই বলছি, ফ্যানটা একটু স্লো করে দিন। আশা করি এবার জোরে শুনতে পাবেন। আহ আমরা শুরুতে এখন প্রাচীন যুগ সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি। প্রাচীন যুগ, প্রাচীন যুগ মানেই হচ্ছে চর্যাপদ। অর্থাৎ আমরা যদি প্রাচীন যুগ সম্পর্কে কথা বলতে যাই, প্রাচীন যুগের একটাই মাত্র বাংলা সাহিত্য নিদর্শন। কয়টা নিদর্শন? অনলি ওয়ান, একটি। প্রাচীন যুগের বাংলা সাহিত্য নিদর্শন একটি, যার নাম হচ্ছে চর্যাপদ। যার নাম কি? চর্যাপদ। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন এসে থাকে যে এই চর্যাপদের বয়স কত? একটা প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে। চর্যাপদের বয়স হচ্ছে 1000 বছর বয়স, 1000 বছরের বেশি। তবে সাধারণত আপনার যদি পরীক্ষায় আসে আপনি বলবেন যে চর্যাপদের বয়স 1000 বছর। কি বছর? 1000 বছর। এবার আমরা যদি চর্যাপদ সম্পর্কে কথা বলতে যাই, সে কথা বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে যে যে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আর এই চর্যাপদকে আমাদের বেস ধরে, অর্থাৎ ভিত্তি ধরে বাংলা সাহিত্য অগ্রসরমান হয়েছে। বাংলা সাহিত্য সামনের দিকে তার জয়যাত্রা শুরু করেছে। অর্থাৎ বাংলা সাহিত্যের ভিত্তি হচ্ছে চর্যাপদ।
যদি বলা হয় যে বাংলা সাহিত্যের যাত্রা কবে, তাহলে বাংলা সাহিত্যের যাত্রা হচ্ছে যেদিন চর্যাপদের রচনা হয়েছে সেদিন থেকে। যেদিন চর্যাপদ রচনা হয়েছে সেদিন থেকে বাংলা সাহিত্যের যাত্রা শুরু। এখন একটা কথা আসে যে বাংলা সাহিত্যের যাত্রা শুরু তাহলে কবে, এইটা নিয়ে একটা মতবিভেদ আছে। আমাদের তিনজন মহাপণ্ডিত বাংলা সাহিত্যকে, বাংলা গবেষক, ভাষার গবেষক, তারা তিনটা মতামত দিয়েছেন। আপনাকে তিনটা মতামতই জানতে হবে, পরীক্ষায় যে কোনো মতামত আসবে, আপনার নাম না দিবে না, কিন্তু আপনার তিনটা অপশনে একটা থাকবে। এবার আমরা যদি বলি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সবচেয়ে আগে থেকে বলছেন। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই চর্যাপদ রচনা হয়েছিল 650 সাল থেকে 1200 সালের মধ্যে। এই জন্য চর্যাপদের রচনাকাল ধরা হয় সপ্তম শতাব্দী, 650 খ্রিস্টাব্দ, এর অর্থ হচ্ছে সপ্তম শতাব্দী। ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন যে চর্যাপদের রচনাকাল দশম শতক, তিনি বলেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, তিনি বলেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতক এবং ডক্টর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতক। একজনের 650 আর একজন বলছেন 950। দুজনের কিন্তু শেষ হয়েছে 1200-তে, দ্বাদশ শতাব্দীতে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডক্টর, সেটা হচ্ছে সুকুমার সেন, সম্ভবত 34তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছিল যে সুকুমার সেনের, ওখানে নাম উল্লেখ করেনি, বলছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের স্থায়িত্বকাল কত। সুকুমার সেনের মতে 950 থেকে 1350, 900 থেকে 1350, অর্থাৎ সুকুমার সেন 150 বছরকে পিছিয়ে দিয়েছেন। মানে ওনার মতে আরো 150 বছর হচ্ছে মানে পরবর্তী সময় ছিল প্রাচীন যুগ, অর্থাৎ 900 থেকে 1350। ওনার মতে দশম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী। তাহলে আমরা তিনটা পেলাম। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন 650 থেকে শুরু। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলেছেন 950 থেকে শুরু, এবং এবং সুকুমার সেন তিনি বলেছেন 900 থেকে শুরু, এবং শহীদুল্লাহর মতে 1200-তে শেষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 1200 শেষ, এবং এবং ডক্টর সুকুমার সেনের মতে 1350 শেষ। এটা আমরা তাহলে বুঝলাম, এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের স্থায়িত্বকাল। এবার আমরা দেখি যে এই যে আমরা চর্যাপদ পড়ি, চর্যাপদকে আমরা বললাম যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এটা কি আমরা বললাম আর হয়ে গেল? আমরা একটা সম্পদ, একটা সম্পদকে সবাই নিতে চায় যে আমাদের সম্পদ। তো আমরা বাঙালি, আমরা মুখে বললেই কি আমরা পেয়ে যাব? আমরা বলবো চর্যাপদ আমাদের সম্পত্তি আর দিয়ে দেবে আমাদের? কখনো হবে না। আপনাকে প্রমাণ করতে হবে। কি করেছেন এই মহাপণ্ডিতেরা? তিনারা প্রমাণ করে দেখিয়েছেন যে এই চর্যাপদ আমাদের সম্পদ, চর্যাপদ অন্যদের সম্পদ নয়। এই চর্যাপদ যখন আবিষ্কৃত হয়েছে তখন অনেক কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, সবাই বলে আমাদের সম্পদ, আমাদের সম্পদ। এখানে আমরা দেখি, আমরা জানি যে এই চর্যাপদ কোথায় আবিষ্কার হয়েছে আমাদের জানতে হবে। এই চর্যাপদ আবিষ্কার হয়েছে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, অর্থাৎ নেপালের রাজ গ্রন্থাগার, সেখান থেকে এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। এখন একটা কথা থেকে যায় যে চর্যাপদ নেপালের রাজ লাইব্রেরি থেকে আবিষ্কার হলো কি করে? আমার সম্পদ, বাংলার সম্পদ নেপালে গেল কি করে? একটা কঠিন একটা প্রশ্ন তো জেগেই যায় মনে, বা একটা অনুসন্ধিৎসু মন জানতেই চাইবে যে কিভাবে গেল। এইটাই একটা ব্যাপার, যেটা হচ্ছে যে ইতিহাস থেকে জানা যায় যে আমাদের এই বাংলায় একসময় ব্রাহ্মণবাদীরা কি করত, তারা ব্যাপকভাবে এই অত্যাচার করত। যারা বৌদ্ধ ছিল, যারা এই বৌদ্ধ সহজিয়া ধর্মগুরু ছিল, তাদেরকে অত্যাচার করত। এবং আমরা জানি 1204 সালে, 1204 সালে আমাদের এই বাংলায় তুর্কি কি হয়, আক্রমণ ঘটে, যেখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাকে দখল করে নেন, লক্ষণ সেন পরাস্ত হন। সেই সময় কি হয়, যারা এই চর্যাপদের লেখক ছিলেন তারা পালিয়ে নেপালে চলে যায়, তারা পালিয়ে নেপালে চলে যায়। এ কারণে আমাদের এই চর্যাপদ নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করা হয়েছে। সেখানে এটা সঞ্চিত ছিল, সেখানে এটা কি করা ছিল,
ও সংগ্রহশালা দীর্ঘদিন যাবৎ পড়েছিল, অবহেলায় অযত্নে পড়েছিল। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে যে তুর্কি আক্রমণ এবং ব্রাহ্মণ্যবাদের যে শিকার হয়ে তারা যে শুধুমাত্র নেপাল গিয়েছিলেন, তো শুধু তা নয়, তারা এছাড়াও গিয়েছিলেন ভুটান ও তিব্বতে। তাহলে তাদেরকে পাওয়া যায় কোথায়? নেপালে, ভুটানে এবং তিব্বতে। এবং এই যে যে আমাদের এই পুঁথি পুঁথি বলবো না, আমাদের যে এই বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, বৌদ্ধ সহজিয়াদের যে এই গান, তাদের এই নিগুড় রহস্যের তত্ত্ব, এটা যে দীর্ঘদিন ধরে নেপালের রয়্যাল লাইব্রেরিতে পড়েছিল, এটা প্রথম আমাদের এই বিশ্ববাসীকে জানান একজন ব্রিটিশ ভাষাতত্ত্ববিদ, ভাষাবিজ্ঞানী, যার নাম ব্রায়ান হটসন। যার নাম হচ্ছে কি ব্রায়ান হটসন। তিনি আমাদেরকে প্রথম এই বিষয়টা জানান। এই জিনিসটা জানার পরে পরবর্তীতে 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক জনাব রাজেন্দ্রলাল মিত্র তিনি কি করেন? তিনি সংস্কৃত ভাষার একটি তালিকা, বৌদ্ধ পুঁথির একটি তালিকা প্রস্তুত করেন, অর্থাৎ বৌদ্ধদের বিভিন্ন রচিত গ্রন্থের একটি তালিকা প্রস্তুত করেন। পরবর্তীতে তিনি মারা যান। মারা গেলে কাজটা স্থবির হয়ে যায়। এবং এরপরে যেটা ঘটে সেটা হলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠিত হয়, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে আমরা একটা বিষয় জানতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে বিভাগীয় বাংলা বিভাগের প্রধান, তার নাম হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তাকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে যে আসলে এই পুঁথি সমগ্র সম্পর্কে বিভিন্ন বিষয় গবেষণা করার জন্য, তথ্য আনার জন্য। তাই তখন কি হয়, তিনি 1897 সালে প্রথম নেপালের রয়্যাল লাইব্রেরিতে যান, কিন্তু তেমন কিছু কুড়িয়ে উঠতে পারেন না, তেমন কিছু পান না। 1898 সালে তিনি আবার যান, তিনি হাল ছাড়েননি, আবার যান। এবার কিছু কিছু বিষয় জেনেছেন, কিন্তু কাজ হয়নি, তিনি আবার ফেরত আসেন। এরপর পরবর্তীতে 1907 সালে তিনি তৃতীয়বারের মতো কোথায় যান? নেপাল যান। তাহলে গেলেন তিনবার। একবার 1897 সালে, নেক্সট টাইম 1898 সালে, এবং এরপর তিনি যান 1907 সালে। এই যাওয়ার পরে তখন তিনি যখন এবার থার্ড টাইমে গেলেন এবং তিনি সফল হলেন, এই চর্যাপদকে তিনি আবিষ্কার করলেন। এবং শুধু একটি গ্রন্থকে নয়, এর সাথে তিনি আরো 3টি গ্রন্থ আবিষ্কার করলেন। সেই 3টি গ্রন্থের নাম হচ্ছে সরহপাদের দোহা, কান্নপাদের দোহা এবং ডাকান্ন। তাহলে আমরা কি দেখছি? সরহপাদের দোহা, কান্নপাদের দোহা এবং ডাকান্ন। তাহলে তিনি চর্যাপদ আবিষ্কার করলেন এবং সাথে আরো তিনি কি করলেন? আরো 3টি গ্রন্থ আবিষ্কার করলেন। তাহলে গ্রন্থ আবিষ্কার হলো কয়টি? 4টি। এখানে একটা প্রশ্ন আপনার থেকে যাবে, মন জানতে চাইবে, তাহলে 4টা গ্রন্থ আবিষ্কার হলো, তাহলে কেন চর্যাপদ আমাদের আদি গ্রন্থ হলো, একমাত্র গ্রন্থ হলো প্রাচীন যুগের? এর আনসার হচ্ছে 4টা গ্রন্থ আবিষ্কার হলেও বাকি 3টা গ্রন্থ ছিল সংস্কৃত ভাষায় লেখা। সংস্কৃত ভাষায় লেখা, এবং যেটা বলা হচ্ছে সংস্কৃত অপভ্রংশ, অপভ্রংশ ভাষায় লেখা। এবং শুধুমাত্র একটাই ছিল যে প্রাচীন আদিতম বাংলা ভাষায় লেখা, সেটা কি? সেটা হচ্ছে চর্যাপদ। পরবর্তীতে এই চর্যাপদ তিনি কি করলেন? 1916 সালে প্রকাশ পায়। এবং শুধু চর্যাপদ নয়, এই চর্যাপদের সাথে বাকি 3টা বইও একসাথে প্রকাশ হয় 1916 সালে। আচ্ছা, এবার আমরা দেখি যে দেখেন এই যে যে চর্যাপদ, এই চর্যাপদের টিকা আছে। টিকা আমরা বুঝি, এটা বলা হয় এক্সপ্লানেশন, প্যারাফ্রেজিং, মানে একটা কবিতা, এগুলো আমরা জানি কবিতায় লেখা, গানে লেখা, এগুলাকে প্যারাফ্রেজ করছে, অর্থাৎ এক্সপ্লেন, ব্যাখ্যা করেছেন। যিনি ব্যাখ্যা করেছেন তার নাম হচ্ছেন মুনি দত্ত। আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে যে চর্যাপদের যে বিভিন্ন টিকাগুলো আছে সেগুলো কে রচনা করেছেন, অর্থাৎ ওই এক্সপ্লানেশন গুলো কে দিয়েছেন? এক্সপ্লানেশন গুলো দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন টিকাকার, তিনি হচ্ছেন মণি দত্ত।
এবং এখানে আমাদের আর একটা নতুন তথ্য আমরা জানবো, সেটা হচ্ছে সংকলককে, চর্যাপদের এই টিকাগুলার সংকলকের নাম হচ্ছে কানুভট্ট। সংকলকের নাম হচ্ছে কানুভট্ট। এই কানুভট্ট এটা তেমন একটা আসেনি পরীক্ষায়, ভবিষ্যতে আসতে পারে। এবং আমরা যেভাবে চর্যাপদ করব, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে এর বাইরে থেকে কোনো কিছু আসবে না, সকল তথ্যই আমরা সমন্বয় করে যাব। তাহলে আমরা দেখছি যে চর্যাপদের কে এক্সপ্লানেশন অর্থাৎ টিকাকার হচ্ছেন মুনিদত্ত, আর এই সকল টিকাগুলাকে সংকলন করেছিলেন কে? কানুভট্ট। আচ্ছা, আমরা এখন আর একটা বিষয় জানবো, সেটা হচ্ছে দেখেন এই যে যে চর্যাপদ সম্পর্কে আমরা পড়ছি এবং জানছি, কিন্তু এইটা আমরা সবাই জানি যে বলে থাকি যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি যে চর্যাপদ আবিষ্কার করেছিলেন, আমরা বলি তো উনি যে চর্যাপদ আবিষ্কার করেছিলেন সেটা প্রকৃত চর্যাপদ নয়। তাহলে কি চর্যাপদ তিনি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছেন মুনিদত্ত প্রদত্ত যে প্যারাফ্রেজিং, যে এক্সপ্লানেশন, যে ব্যাখ্যামূলক সেই টিকা, সেই টিকার যে ডকুমেন্টস গুলা, পদগুলা, সেগুলাই তিনি আবিষ্কার করেছিলেন। তিনি মূল পদ আবিষ্কার করতে পারেন নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে মূল পদগুলা আসলে হারিয়ে গেছে, মূল পদ তিনি আবিষ্কার করতে পারেন নাই। তিনি আবিষ্কার করেছেন কিভাবে? কোনগুলা? টিকাগুলা, মুনিদত্ত সম্পাদিত বা উনি যে ব্যাখ্যা করেছিলেন সেই টিকা সংবলিত পদগুলা তিনি আবিষ্কার করেছিলেন। এবং এটা আমরা জানতে পারি যখন 1915 মানে কি আছে যে 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপালে প্রাপ্ত তালপাতার পুঁথির একটি তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে এই হরপ্রসাদ শাস্ত্রী কি করেছিলেন? একটা তালপাতার একটা পুঁথি, একটা তালিকা প্রকাশ করেছিলেন, যেটার নাম ছিল আ ক্যাটালগ অফ পাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার্স এমএসএস বিলঙ্গিং টু দ্য দুর্বল লাইব্রেরি নেপাল, সরি দরবার লাইব্রেরি নেপাল। এই গ্রন্থের তিনি উল্লেখ করেন চর্যাপদের পুঁথির মলাটের নাম হিসেবে চর্যা চর্যাচর্য টিকা লেখা ছিল। দেখেন, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি আর একটা গ্রন্থে উল্লেখ করেছেন যে উনি যেটা আবিষ্কার করেছেন সেইটার মূল গ্রন্থে লেখা ছিল চর্যাচর্য টিকা। অর্থাৎ তিনি যে গ্রন্থটি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে টিকা ভাষ্য, চর্যাচর্য টিকা। এবং দেখেন, তাহলে আমরা একটা বিষয় জানবো, চর্যাপদ, এই যে চর্যাপদ সঠিক উচ্চারণ চর্যাপদ না, বলা হয় থাকে চর্যাপদ। এই চর্যাপদের আরো কয়েকটি নাম আছে, আপনার পরীক্ষায় কখনো আসতে পারে চর্যাপদের কোন না কোন কোন নাম আছে বা কোনটি ঠিক। তাহলে আমরা দেখলাম, দেখেন চর্যাপদ, চর্যাচর্য টিকা, চর্যা গীতিকোষ, আর একটা নাম কি? চর্যা গীতিকোষ। এছাড়া আপনি দেখবেন যে চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়। আচ্ছা, এবার আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আর এক ভাষাতত্ত্ববিদ, ভাষা বিজ্ঞানী, তিনি কি হচ্ছেন? রাহুল সাংকৃত্যায়ন। তার নাম হচ্ছে রাহুল সাংকৃত্যায়ন। তিনি তিব্বত থেকে 20টি চর্যাপদ আবিষ্কার করেন। তার মানে আমরা একটু আগে জানলাম যে আমাদের বৌদ্ধ সহজিয়ারা তারা পালিয়ে গিয়েছিলেন নেপালে, ভুটানে এবং কোথায়? তিব্বতে। তিব্বতেও আমাদের কি আছে? আমাদের এই চর্যাপদ আছে। আচ্ছা, এবার আমরা দেখি একটা বিষয় জানি যে চর্যাপদ আপনার একটা পরীক্ষায় বারবার আসবে যে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে। আমরা একটু আগে জেনেছি যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি 1997, 1998 এবং থার্ড টাইম 2016 সালে কোথায় গিয়েছিলেন? নেপালের রয়্যাল লাইব্রেরিতে, তার রাজ দরবারে। কিন্তু তিনি থার্ড টাইমে যে সফল হন এবং আবিষ্কার করেন বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ। তাহলে আপনার পরীক্ষায় আসবে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, আপনি কি করবেন? আনসার হবে কি? 1907 সালে। এরপর আপনার প্রশ্ন আসবে চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়, তার ঠিক 9 বছর পরে, অর্থাৎ 1916 সালে। 1916 সালে কি হয়? 1000 বছরের পুরানো বাংলায় বৌদ্ধগান ও দুহা নামে প্রকাশিত হয়। কি নামে? 1000 বছরের পুরানো বাংলায় বৌদ্ধগান ও দোহা নামে এই চর্যাপদ প্রকাশিত হয়।
যেখানে আমরা একটু আগে জেনেছি শুধুমাত্র এই চর্যাপদ বাংলা ভাষায় রচিত, বাকি তিনটা কি ছিল? পশ্চিম অপভ্রংশ ভাষায় রচিত। কি ভাষায় রচিত? পশ্চিম অপভ্রংশ, যা সংস্কৃত ভাষার একটা শাখা। আমাদের গত যে পরীক্ষাটি ছিল সেখানে প্রশ্ন ছিল, আপনার দেখেন অপশনে অপভ্রংশ থাকতে পারে, পশ্চিম অপভ্রংশ থাকতে পারে, যেটাই থাকুক কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো পশ্চিম অপভ্রংশ ভাষায় রচিত। আরেকটি বিষয় যে চর্যাপদ তিব্বতী ভাষায় পাওয়া যায়, তাহলে তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কে? চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। কে করেছিলেন? কীর্তিচন্দ্র। চর্যাপদ কি ছিলেন? আমাকে বলেন, সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছেন নাকি আস্তে শুনুন প্লিজ? শোনা যাচ্ছে স্যার স্যার। শুনতে পাচ্ছি। ঠিক মতো শোনা যায় তো? আমাকে মানে দুই একজন কমেন্ট করছেন যে আস্তে শোনা যায়। এটা তাদের ডিভাইসে যদি সমস্যা, মানে দেখা সাউন্ড কম থাকে, আপনাদের যদি ডিভাইসে কারো সাউন্ড কম থাকে তাহলে আপনারা একটা হচ্ছে কি করতে পারেন, যে আমাদের ব্লুটুথ ডিভাইস পাওয়া যায় সাউন্ড সিস্টেমের, আপনারা ব্লুটুথ ডিভাইস কিনে নেবেন, অনেক সাউন্ড হবে। আমি নিজেও ওই ইউজ যে করি। ব্লুটুথ অন করো, এখানে চাপতে হবে, এখানে ভুলে গেছিলাম, এখানেও চাপতে হবে। আপনারা একটু ডিভাইসের সাউন্ড বাড়িয়ে নেবেন, ঠিক আছে? আমি তো এই যে ফেসবুকে চেক করলাম, তো সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। আর যদি খুব একটা প্রবলেম হয় তাহলে আমি তো আপনার রেকর্ডিং দিব, আর একবার একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করে নেবেন। আর আপনারা একটু ওই ব্লুটুথ ইউজ করবেন বা একটা ডিভাইস, মানে দেখা যাচ্ছে অল্প টাকায় একটা কিনলে ভালো হবে, ঠিক আছে? আপনার মানে শুনতে খুবই মজা লাগবে, আমি নিজেও ইউজ করি। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। যেটা বলছিলাম, চর্যাপদ তিব্বতী ভাষা অনুবাদ করেন কে? তার নাম হচ্ছেন কীর্তিচন্দ্র। কি সালে, কি নাম? কীর্তিচন্দ্র। আচ্ছা, তাহলে চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করে গেছেন, যিনি করেছিলেন তার নাম কীর্তিচন্দ্র। এটা আবার আবিষ্কার হয়েছে, আবিষ্কার করেছে কে? আবিষ্কার করেছেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। আপনারা মনে রাখবেন, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তার মানে কি, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তো আর ডক্টর পাওয়ার সুযোগ নেই যখন ওটা লিখে গেছেন, অর্থাৎ অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। তার তো ডক্টরেট ডিগ্রি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আদি আমলে ডক্টরেট ডিগ্রি ছিল না প্রাচীন আমলে। সুতরাং আপনি মনে রাখবেন, তিব্বতী অনুবাদটা করেছিলেন কীর্তিচন্দ্র, আর এটাকে কি করেছেন, আবিষ্কার করেছেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। আর এই যে যে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ইনি যখন তিব্বতী যে অনুবাদ আবিষ্কার করেন, তখনই জানা যায়, বোঝা যায়, প্রমাণিত হয় যে হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করেন নাই, তিনি চর্যাপদের প্রকৃত যে পুঁথি সেটা আবিষ্কার করতে পারেন নাই। কারণ কি, চর্যাপদের যে টিকাকার সেখানে পদ ছিল 46.5টি। কয়টি? 46.5টি। কিন্তু আমরা যখন এই তিব্বতী অনুবাদ আবিষ্কার হয়, সেখানে দেখা গেল আসলে চর্যাপদের পদ সংখ্যা 51টি। কতটি? 51টি। এইটা প্রমাণিত হয় যে পদ সংখ্যা 51টি যখন তিব্বতী সংকলন অনুবাদ আবিষ্কার হয়। এবার আমরা একটা বিষয়ের আলোকপাত করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যখন এই চর্যাপদ আবিষ্কার হলো, তখন চারটা ভাষার যারা ভাষাভাষী জনগণ, তাদের মনে, তাদের হৃদয়ে দোলা লাগলো। কি দোলা লাগলো? যে আমাদের পূর্বপুরুষদের ভাষা আবিষ্কার হয়েছে, আমাদের সম্পদ। তখন কি হলো? হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া, হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া, এই চারটা ভাষাগোষ্ঠীর জনগণ তারা বলল, এই চর্যাপদ আমাদের সম্পদ, আমাদের ভাষার আদি নিদর্শন। সবাই নিজেদের সম্পদ হিসেবে দাবি করলো। ঠিক তখনই কি হলো? কয়েকজন ভাষাবিজ্ঞানী, বাংলার ভাষাবিজ্ঞানী, বাংলার সম্পদ, তারা বললেন, না, এটা তোমাদের না, এটা আমাদের। এখানে তো মুখ দিয়ে, গলা দিয়ে জোর দেখালে হবে না, তোমাদের না আমাদের। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, প্রমাণ দেখাতে হবে যে আমার সম্পদ, আমাদের সম্পদ। এ বিষয়ে প্রথম
বাংলার কীর্তি সন্তান 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার নামে একজন ভাষাবিদ তার হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে আলোকপাত শুরু করেন। অর্থাৎ তিনি প্রথম এই আলোকপাত শুরু করেন, কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি। তিনি এই আলোকপাত করেছেন, সূচনা করেছেন, যেটা আমাদের সম্পত্তি। তার নাম হচ্ছেন বিজয়চন্দ্র মজুমদার। আপনাদের কখনো পরীক্ষায় আসতে পারে যে হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা বিজয়চন্দ্র মজুমদার। এর পাবলিকেশন ডেট 1920। এর পরেই প্রমাণ চলে এসেছে, অর্থাৎ ইনি পথ দেখিয়ে দিয়েছেন। সেই পথে চলেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে, অর্থাৎ ওডিবিএল গ্রন্থের পূর্ণরূপ হচ্ছে, অনেকে নাকি শুনতে পাচ্ছেন না, দেখে আরো এটাকে আমি আরো উপরে দিয়ে দিই। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে তিনি কি করেছেন? চর্যাপদের ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ এগুলোকে গবেষণা করে প্রমাণ করে দেখিয়েছেন যে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। আর কি হলো? সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হলো যে বাংলা ভাষার আদি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এবং এই ওডিবিএল আবিষ্কৃত 1926 সালে। আপনাকে বলা হবে ওডিবিএল কত সালে আবিষ্কৃত হয়? 1926। ওডিবিএল গ্রন্থের লেখক কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপরে আমরা দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইনি কি প্রমাণ দেখালেন যে হয়ে গেল যে আমাদের আমাদের ভাষা হিসেবে প্রমাণিত হলো। প্রমাণটা আমরা দেখব। তিনি কি করলেন? ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ দিয়ে দেখালেন এটা বাংলা ভাষার আদি নিদর্শন। এবং তিনি আরো যে কাজটা করলেন, বললেন দেখেন এই পর্যাপদের যারা কবি ছিলেন, যারা চর্যাকার ছিলেন, এরা হচ্ছে বাঙালি। দেখেন এদের নামগুলো বাঙালিদের সাথে মিলে যায়, তার বাঙালিদের নামগুলো যেমন তেমন। আরো দেখিয়েছেন, দেখেন যে এইখানে কি আছে, চর্যাপদের 49 নম্বর পদে পদ্মা নদীর নামের উল্লেখ আছে, এবং সেখানে পদ্মা নদীকে পৌয়া খাল বলে উল্লেখ করা হয়েছে, পৌয়া খাল। এরপরে পরবর্তীতে 1926-এর এক বছর পরে 1927 সালে বাংলার কীর্তি সন্তান, বাংলার মানে জ্ঞানী মহাপণ্ডিত যিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি আসলে আসলে মানুষ, একজন মানুষ দেখতে অসুন্দর হতে পারেন, একজন মানুষ দেখতে ছোটখাটো হতে পারেন, শর্ট হতে পারেন, কিন্তু তার মস্তিষ্ক, ব্রেইনই যে সব, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলার যদি কয়েকজন মেধাবী সন্তানের নাম বলা হয় তার মধ্যে তার নাম উপরে থাকে। তিনি ছাতার নিচে থাকলে তাকে দেখা যেত না, কিন্তু তাকে ছাতার দরকার নাই, মানুষ ছাতা খুলে দেননি। এই কীর্তি সন্তান কি করেছেন? যে তার বিখ্যাত যে গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংস, এই বইটা প্রায় বিভিন্ন পরীক্ষা আসে। বুদ্ধিস্ট মিস্টিক সংস বইটার লেখক কে? এই বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে তিনি দেখিয়েছেন চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ এগুলা দেখিয়েছেন, দেখিয়ে প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্য বিষয়ে গিয়েছেন, তিনি দেখেছেন ধর্মতত্ত্ব, দেখিয়েছেন চর্যাপদে যে ধর্মতত্ত্বের কথা বলা হয়েছে, যে বৌদ্ধ ধর্মের সহজিয়াদের কথা বলা হয়েছে, বৌদ্ধ ধর্মের যে নিগুড় রহস্যের কথা বলা হয়েছে, সেটা বাঙালির। এই ধর্মতত্ত্বকে প্রমাণ করে তিনি দেখিয়েছেন যে চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন, আদি গ্রন্থ। এবং এরপর দেখা যায় 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত তিনি কি করেছেন? কি সহজান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন। ইনিও চর্যাপদের যে ধর্মতত্ত্ব, সহজান বিষয়টা এটা তুলে ধরেছেন, অর্থাৎ তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে সাপোর্ট করে দেখিয়েছেন।
এবার আমরা একটু কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় জানি। যেমন আপনার একটা পরীক্ষা আসবে, চর্যাপদের কবির সংখ্যা কতজন? চর্যাপদে যে আমরা কবির কথা বলি, তাহলে আমরা দেখবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার যে বুদ্ধিস্ট মিস্টিক সংস, এই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে চর্যাপদের কবির সংখ্যা 23 জন। এবং সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস তার প্রথম খণ্ড গ্রন্থে তিনি দেখিয়েছেন যে চর্যাপদের কবির সংখ্যা 24 জন। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 23 জন, সুকুমার সেন বলেছেন 24 জন। আপনি কোনটা দেবেন? 23 জনও কারেক্ট, 24 জনও কারেক্ট। আপনার পরীক্ষায় দুইটা অপশন থাকবে না, আপনার পরীক্ষায় দুইটা অপশন থাকবে, হয় 23 থাকবে, না হয় 24 থাকবে। যদি কোনো কারণে দুইটাই থাকে তাহলে দুইটাই কারেক্ট। ঠিক আছে, দুইটা আপনার থাকবে না। যে কোনো একটা দিলেই হবে স্যার সেক্ষেত্রে? আপনার দুইটা থাকবে না ম্যাডাম, যেখানে এই দুইটা যদি থাকে তাহলে দুইটাই আনসার, একটা দিতে হবে, ডাবল তো আনসার করার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, এবার আমরা আর কিছু বিষয় আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেগুলো হচ্ছে দেখেন, দোহা, যেগুলো আমরা ডাকার নব একটা দেখি, এগুলো হচ্ছে কৃষ্ণপদের দোহা, সরৌপাদের দোহা। দোহা জিনিসটা কি? দোহা স্যার হচ্ছে, পদ সংখ্যা আসলে কতটা দিব, পদ সংখ্যা? আচ্ছা আচ্ছা, আমরা এই সবকিছু আসবো ম্যাডাম, ঠিক আছে, সবকিছু গ্রাজুয়ালি আমরা সবকটা বিষয়ে আলোচনা করব। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নও নিব। ধন্যবাদ। আমরা সব আলোচনা করার পরে প্র্যাকটিস করব, দেখবেন যে এক ক্লাসে কি সুন্দরভাবে বাংলা সাহিত্যের একটা টপিকস আমরা কভার করে ফেলবো। আচ্ছা, আমরা একটু আলোচনা করি দোহা কাকে বলে। দোহা, দোহা হচ্ছে প্রাকৃত ও হিন্দি ভাষার একটা ছন্দ বিশেষ। এ ছন্দ রচিত প্রাচীন বাংলা অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত দুই চরণ বিশিষ্ট পদকে বলা হয় দোহা। আমরা সহজভাবে জানলাম যে দোহা হচ্ছে দুই চরণ বিশিষ্ট একটা পদ, এবং প্রাকৃত এবং হিন্দির সংমিশ্রণ আছে এই কবিতাগুলোতে। তাহলে দুই চরণ বিশিষ্ট একটা পদ হচ্ছে দোহা, যেখানে প্রাকৃত ভাষা এবং হিন্দি ভাষার একটা সংমিশ্রণ লক্ষণীয়। আপনার মনে প্রশ্ন লাগবে, স্যার চর্যা কি? চর্যা হচ্ছে শব্দের অর্থ পালনীয় নিয়ম। আমরা জানি যে চর্যাপদ যারা লিখেছিলেন তারা ছিলেন যে বৌদ্ধ ধর্মের যে সহজিয়া, তারা নিগুড় বৌদ্ধ ধর্মতত্ত্বে বিশ্বাস করতেন, তারা ছিলেন যোগী, তারা ধর্ম পালন করতেন এবং তাদের ধর্মের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন কিসের মাধ্যমে? এই তাদের এই গানের মাধ্যমে, তাদের এই কবিতার মাধ্যমে। তাই তারা এই কবিতার মাধ্যমে বলতেন যে কি পালন করবেন। তা চর্যা শব্দের অর্থ পালনীয়, আর চর্যা চর্য শব্দের অর্থ পালনীয় বর্জনীয়। দুটো শব্দের অর্থ কি পালন করবেন, কি বর্জন করবেন, এর পূর্ণ অর্থ হচ্ছে চর্যাচর্য। সুতরাং ধর্ম সম্বন্ধীয় যে বিধিনিষেধগুলোর নাম চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ ধর্ম সম্পর্কিত যে বিধিনিষেধ, কি আপনি আচরণ পালন করবেন, কি পালন করবেন না, এইগুলাই হচ্ছে চর্যাচর্য, চর্যাচর্য বিনিশ্চয়। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে যাচ্ছি, যেটা পরীক্ষা এসে থাকে, আবারও আসবে। 34তম বিসিএস পরীক্ষা এসেছিল যে আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত। আপনি যদি আধুনিক ছন্দ বিচার করতে যান তাহলে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কিন্তু চর্যাপদ মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। তখন তো সেই যুগে তো আর মাত্রাবৃত্ত ছিল না, সেই যুগের অনুযায়ী এটা হচ্ছে পয়ার এবং ত্রিপদী ছন্দ। কি ছন্দে রচিত চর্যাপদ? পয়ার ও ত্রিপদী ছন্দে। আপনার পরীক্ষায় কিন্তু বিসিএস একবার এসে গেছে মাত্রাবৃত্ত, ওই প্রশ্ন আর আসবে না, তখন কিন্তু নতুনত্ব থাকবে প্রশ্নে, এই জন্য আপনাকে জানতে হবে। আর আমাদের প্রস্তুতিটা বিসিএস বলে নন ক্যাডার বলেন একই। আর যারা আমাদের এই প্রস্তুতির মাধ্যমে, যার বয়স আছে, সুযোগ আছে, বিসিএস পরীক্ষা দিতে চান বা বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অংশ নিতে চান, আপনি সব জায়গায় পারবেন। আমরা সেভাবে পড়াশোনা করব, একটা প্রশ্ন যে অ্যাঙ্গেল থেকে করা হতে পারে, যতভাবে হতে পারে, আমরা সবকিছুই শিখবো, আপনি সবকিছুই পারবেন আশা করি। তাহলে কি কি হচ্ছে, আমরা জানলাম যে চর্যাপদ হচ্ছে পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত, এবং আধুনিক বিচার যদি করি তাহলে এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
এবং আমরা বারবার বলছি যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের, এটা হচ্ছে সাধন সঙ্গীত। আর এই সহজিয়া একটা মতামত, আমরা জানি যারা যোগী, যারা বাউল মত, বিভিন্ন মত আছে, আমরা জানি মতাদর্শের অধিকারী, তাদের বিভিন্ন মতবাদ থাকে। এই যে সহজিয়া মতবাদ, এই সহজিয়া মতবাদের প্রবর্তক হচ্ছে মিন্নাত। আপনার পরীক্ষায় আসবে বুদ্ধদের যে সহজিয়া মতবাদ, এই মতবাদের প্রবর্তক কে? এই মতবাদের প্রবর্তক হচ্ছেন মিন্নাত। এগুলোর নিগুড় অনেক রহস্য আছে যেগুলো আমরা জানবো না, দরকারও নাই। পড়লে অনেক কিছু আছে, আমাদের দরকার নেই। যেগুলো দরকার আমরা সেগুলো একটু জেনে যাই। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, চর্যাপদের আদি কবি কে, বা বাংলার আদি কবি কে, বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি চর্যাপদ, যেহেতু বাংলা সাহিত্যের আদি নিদর্শন, তাহলে চর্যাপদের প্রথম পদ যিনি রচনা করেছেন তিনি বাংলার আদি কবি। মূলত আমরা যদি দেখি তাহলে দেখবো যে চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হচ্ছে লুইপা। কে? লুইপা। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হচ্ছে লুইপা। কে? লুইপা। আমরা খুব ভালোভাবে জানবো। আপনার পরীক্ষায় আসবে চর্যাপদের প্রথম পদটির রচয়িতাকে, বাংলার আদি কবিকে, তাহলে কি করবেন? লুইপা। এবার দেখেন আপনার পরীক্ষায় আর একটা প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন তার মতে প্রাচীনতম কবি হচ্ছে সবরপা। তার মতে প্রাচীনতম কবি হচ্ছে কে? সবরপা। তাহলে আপনার যদি পরীক্ষা আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে, তখন কিন্তু আপনাকে সবরপা বলতে হবে। কি বলতে হবে? সবরপা। যদি নাম ঠাম না দেয় তখন তো আপনি খেয়াল করবেন যে দুটো নামের একটা থাকবে, সবরপা থাকলে লুইপা থাকবে না, লুইপা থাকলে সবরপা থাকবে না। অর্থাৎ আপনাকে জানতে হবে যে দুইজনই বাংলা সাহিত্যের আদি কবি, তবে লুইপা হচ্ছে গ্রহণযোগ্য, সবরপা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। যে আর একটা প্রশ্ন ইদানিং এসে থাকে, সেটা হচ্ছে চর্যাপদের আধুনিকতম কবি কে? চর্যাপদের আধুনিকতম কবি কেউ বলে থাকেন সরহপা, কেউ বলে থাকেন ভুসুকপা। চর্যাপদের আধুনিকতম কবি কেউ বলে থাকেন সরহপা, কেউ বলে থাকেন ভুসুকপা। দুটোর যে কোনো একটা অপশন থাকবে। এবার একটা প্রশ্ন আসে যে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। আপনি মনে রাখবেন ক খ গ ঘ উ। ক, ক দিয়ে যার নাম কান্নপা, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, 13টি। কতটি? 13টি। আর পদ রচনার ভিত্তিতে 2 নম্বরে আছেন ভুসুকপা। কি আছেন? ভুসুকপা। তিনি পদ রচনা করেছেন 8টি। কয়টি? 8টি। আচ্ছা, আর একটা প্রশ্ন এসে থাকে যে এটা আসলে ধারণা করা হয়ে থাকে যে চর্যাপদের মহিলা কবিকে, ধারণা করা হয়ে থাকে চর্যাপদের একজন মহিলা কবি ছিলেন, একমাত্র মহিলা কবি, যার নাম আছে কুক্কুরিপা। তবে অনেকে বলে থাকেন ইনিও পুরুষ, ইনিও নারী না। তো যাই হোক, আমাদের যেহেতু গবেষকরা দেখিয়েছেন কুক্কুরিপা এবং এটাই প্রচলিত, এটাই পরীক্ষায় আসে, আমরা মুখস্থ করব চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছেন কুক্কুরিপা। আর একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে চর্যাপদে কতটি প্রবাদ বাক্য আছে? চর্যাপদে প্রবাদ বাক্য আছে 6টি। কয়টি? 6টি। আচ্ছা, আর একটা প্রশ্ন আমরা জানার জন্য জানি, পরীক্ষা হয়তো আসবে না বা কখনো আসতেও পারে। 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনুষ্ঠানে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বাংলা বিভাগের এক শিক্ষার্থী, যার নাম ছিল জাকেরুল ইসলাম কায়েস, জাকেরুল ইসলাম কায়েস, সে জাকেরুল ইসলাম কায়েস তিনি কি করেছিলেন? চর্যাপদ মুখস্থ বলেছিলেন। তাহলে চর্যাপদ প্রথম মুখস্থ করেন জাকেরুল ইসলাম কায়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলা বিভাগের শিক্ষার্থী। এবং আমি এটা খবরে দেখেছিলাম সরাসরি, সরাসরি কি বা পরবর্তী ভিডিও আমার মনে নেই, আমি তবে দেখেছিলাম, সম্ভবত ভিডিওই, খবরে বা কোথায় দেখেছিলাম। আচ্ছা, আমরা আরো একটি মজার একটা তথ্য জানবো, এই তথ্যটা আমাদের বিভিন্ন পরীক্ষা এখন আসবে মেবি। সেটা হচ্ছে আমরা চর্যাপদের বাংলা জেনেছি, তিব্বতী অনুবাদ জেনেছি, চর্যাপদের আরেকটি অনুবাদ আছে ইংরেজি অনুবাদ। কি অনুবাদ? ইংরেজি অনুবাদ। সেই চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। কি নাম? মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ হচ্ছে চর্যাপদের ইংরেজি অনুবাদ। এই অনুবাদটি করেছেন পল্লী কবি জসিমউদ্দিনের কন্যা
হাসনা জসিমউদ্দিন মওদুদ। তার নাম হচ্ছে হাসনা জসিমউদ্দিন মওদুদ, অর্থাৎ ইনি হচ্ছেন পল্লীকবি জসিমউদ্দিনের কন্যা হাসনা জসিমউদ্দিন মওদুদ। ইনি হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ নামে এই আমাদের যে চর্যাপদ এর ইংরেজি অনুবাদ করেছেন। আর নতুন আরেকটা বিষয় আমাদের আছে, সেটা হচ্ছে আমরা জেনে রাখি, জানতে অসুবিধা নেই যে কখনো শুনেছি, সেটা হচ্ছে নতুন চর্যাপদ। ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ ইনি 2017 সালের বইমেলায় নতুন চর্যাপদ নামে একটি বই প্রকাশ করেন। তাহলে আমরা বলতে চাই নতুন চর্যাপদ জিনিসটা কি? আমরা যে চর্যাপদকে আমাদের বাংলার আদি নিদর্শন হিসেবে আমরা ধরে নিয়েছি, আমরা মানছি, সেটা রচনাকাল ছিল 650 থেকে 1200 অথবা 650 থেকে 1350 পর্যন্ত। এখন কথা হলো, তাহলে 1350-এর পরে কি আর চর্যাপদ আবিষ্কার হয় নাই? বৌদ্ধ সহজিয়া যারা ধর্মগুরু ছিলেন তারা কি লেখালেখি বন্ধ করে দিয়েছেন? বা তাদের যে গুরু পরম্পরা ছিল, গুরু থেকে শিষ্য পরম্পরা ছিল, গুরু থেকে শিষ্য পরম্পরায় যারা লেখালেখি ছিল, তাহলে তারা কি লেখা বন্ধ করে দিয়েছেন? তারা তাদের মতবাদটা কি বিলুপ্ত হয়ে গেছে? না, তাদের মতবাদ বিলুপ্ত হয় নাই। ওই যে গুরু পরম্পরা, যারা হচ্ছে বিভিন্ন তত্ত্বে বিশ্বাসী, যারা গুরু ধরেছেন, যারা বাউল তত্ত্ব জানেন বা বিভিন্ন বায়াতে বন্ধনে আবদ্ধ আছেন যারা, তারা বিষয়গুলো জানেন যে গুরু পরম্পরায় এই বিষয়গুলা জেনারেশন থেকে জেনারেশনে কি হয়, ছড়িয়ে যায়, জেনারেশন থেকে জেনারেশনে এটা চলতে থাকে, গুরু পরম্পরা থাকে। সেই পরম্পরায় কি হয়েছে, এই সহজিয়া যে তত্ত্ব, এই তত্ত্ব বিনাশ ঘটেনি। বিংশ শতাব্দীতেও কি হয়েছে, এই যে আমরা যে বৌদ্ধ সহজিয়াদের এই যে আমরা চর্যাপদ, এই যে গানগুলা, একই দাসের গান রচিত হয়েছে, যেগুলো পরবর্তীতে বিভিন্ন গবেষকরা প্রমাণ করে দেখিয়েছেন। তার মধ্যে ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার, ইনিও কি করেছেন, এই যে যে নবচর্যাপদ, নতুন চর্যাপদের কথা বলছি এখানে, কি করেছেন, এই পরবর্তীতে কি করেছেন, 8ম থেকে 20 শতক পর্যন্ত যে চর্যাপদ গুলো আছে, এই চর্যাপদ গুলো তিনি তার বইতে সংকলন করেছেন। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেটা আমাদের পরীক্ষায় আসবে। দেখেন, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চর্যাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বলা হয়ে থাকে, চর্যাপদের ভাষা কি, বিভিন্ন পরীক্ষায় আসবে। আমাদের কিন্তু যখন আমরা লিখিত পরীক্ষা দিব, আমাদের লিখিত পরীক্ষাও কিন্তু আসতে পারে, যে কোনো শর্টকাটে প্রশ্নে সাহিত্য থেকে আসতে পারে। সেখানে প্রশ্ন থাকে, বা লিখিতর ক্ষেত্রে নন ক্যাডারে যাদের হচ্ছে সাহিত্য অংশ থাকে যে পরীক্ষাগুলোয়, বা বিসিএস এও আমাদের রিটেনে আসে, এখানে বলে চর্যাপদের ভাষা কি। আমাদের পিলিতে তো অবশ্যই আসবে। চর্যাপদের ভাষা নিয়ে এটা হচ্ছে ভাষাতত্ত্ববিদদের নানা ধরনের নানা কিছু আছে। চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদকে আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি তার মতে কি, তিনি বলেছেন চর্যাপদের ভাষাকে তিনি বলেছেন সান্ধ্য ভাষা। কি বলেছেন? সান্ধ্য ভাষা। চর্যাপদের ভাষাকে তিনি সান্ধ্য ভাষা বলে উল্লেখ করেছেন। কেন বলেছেন? তিনি বলেছেন সান্ধ্য ভাষা জিনিসটা কি, বলেছেন যে সান্ধ্য ভাষা কি বললেন, আপনি বললেন যে সান্ধ্য ভাষা, তাহলে সান্ধ্য ভাষাটা কি? তখন তিনি বললেন যে সান্ধ্য ভাষা মানে হলো আলো আধারী ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যারা ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ না। এখন একটা কথা আছে, কথাটা কি? সান্ধ্য ভাষা বুঝলাম, তাহলে এই যে কবি সাহিত্যে তারা কেন এরকম কতক আলো কতক খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, তারা কেন এই ভাষার আশ্রয় নিলেন? এর কারণ আছে। কারণ এর আগে আমরা জেনেছি, তখন তুর্কি আক্রমণ ছিল, ব্রাহ্মণ্যবাদের একটা ব্যাপার ছিল, এবং তারা নানাভাবে নিপীড়িত ছিল। তাই তাদের ভাষা যেন সবাই বুঝতে না পারে, তাই তারা কি করেছিল, রূপকের আশ্রয় নিয়েছিলেন। তারা কি করেছিলেন, আলো আধারী ভাষার
কি করেছেন, নজর নিয়ে মানে কি সাহায্য নিয়েছিলেন, রূপকের আশ্রয় নিয়েছিলেন, যাতে সবাই বুঝতে না। আচ্ছা, আর একটা প্রশ্ন আমাদের এসে থাকে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানে আমাদের এই চর্যাপদের ভাষা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। কি? বঙ্গকামরূপী। ওনার মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। আর আমাদের মনে একজন একটা প্রশ্ন করেছিলেন যে আমরা চর্যাপদের পদ সংখ্যা কতটি? চর্যাপদের পদ সংখ্যা 51টি। আর আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদেরকে এই নামগুলো একটু মনে রাখতে হবে, যে একটু দেখে রাখলে মুখস্থ না। যে অনেক সময় বলে নিচের কে চর্যাপদের রচয়িতা নন, মানে তিনজনের নাম থাকে রচয়িতা, একজন অন্য নাম দিয়ে দেয়। আমরা একটু নামগুলো একটু শুনি একবার, যে কি আছে। আর্যদেব পা, কঙ্কন পা, কম্বলাম্বর পা, কান্ন পা, কুকুরি পা, গুন্ডুরি পা, চাট্টিল্য পা, জয়নন্দী পা, ঢেন্ডন পা, ডম্বি পা, তন্ত্রী পা, তারক পা, দারিক পা, ধর্ম পা, বিরূপ পা, বিনা পা, ভাদে পা, ভুসুক পা, মহিধর পা, লারি ডম্বি পা, লুই পা, সবর পা, শান্তি পা, সরহ পা। আশা করি আমাদের সবকিছু আলোচনা হয়ে গেছে, আমরা এখন প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে যাওয়ার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন যদি না থাকে, আমরা এখনই আমাদের প্র্যাকটিসে চলে যাব। কারো কাছে কি কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন এখন। যে এটা বুঝিনি বা এটাকে আরো একটু জানতে চাই, এরকম কিছু। এনিওয়ান প্লিজ। না স্যার, প্রশ্নে চলে যান। ওকে, ধন্যবাদ ম্যাডাম। আশা করি যে প্রশ্ন থাকার কথা না, কারণ আমরা চেষ্টা করেছি সবকিছু বিষয়ে আলোচনা করার জন্য। তো ধন্যবাদ। আচ্ছা, আপনারা রেসপন্ড করতে পারবেন এখন। আমাদের যেহেতু আমরা আমাদের আলোচনা হয়েছে, আমরা এখন কি করছি, এখন আমরা দেখব, দেখি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এবং এটাকে করে দেই, তাহলে আরো ভালো হবে না কি? সুবিধা নেই। আচ্ছা, এখন আমরা একটা প্রথমে যে প্রশ্নটি আমরা এখন সলভ করতে যাচ্ছি, প্রশ্নটি বলছে যে রুখের তেন্তুলি কুমিরে খায় এর অর্থ কি? 43তম বিসিএস পরীক্ষা এসেছে। আচ্ছা দেখেন, এই যে বিষয়গুলো আমরা জানলাম, এগুলো হচ্ছে টাফ, মানে প্রশ্নকে একটু কঠিন করার জন্য, আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এগুলো করে থাকে। অর্থাৎ আপনি যদি বাংলা সাহিত্যের স্টুডেন্ট না হন বা চর্যাপদ সম্পর্কে অনেক প্রশ্ন না করে থাকেন, এই অর্থ আপনি নাও জানতে পারেন। এটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এরকম দুই একটা প্রশ্ন যদি আপনার এসে থাকে, আপনি অ্যাভয়েড করে যাবেন, আপনার না জানা থাকলে। আর যদি আপনি পরে কিছু বুঝে দিতে পারেন, আনসার দিয়ে দিলেন। কারণ এখানে বলছে রুখের তেন্তুলি কুমিরে খায়, এর অর্থ কি বলছে? এটা যে কুকুরিকর চর্যা 2 নং পদে এটা আছে, চর্যা 2 নম্বর যে পদ কুকুরি পদ, এখানে বলছে দুলি দুহি পিঠা ধরন ন যায়, রুখের তেন্তুলি কুন্তুলি, সরি, রুখের তেন্তুলি কুম্ভীরে খাই। এখানের সাথে বানানো এখানে একটু পার্থক্য আছে, তবে অর্থ কি? কচ্ছপ দহন করে পাত্রে রাখা যায় না, গাছের তেঁতুল কুমিরে খায়। যাই হোক, আমরা বাংলার অধিক মনে করেন অনেক অভিজ্ঞ না। ব্যাপার হচ্ছে যে এইগুলো দুই একটা প্রশ্ন, আর যারা নন ক্যাডার পরীক্ষা দেবেন, যেটা কথা বলি সেটা হচ্ছে আপনার যদি মনে করেন এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, তখন কি করবে? এই 43তম বিসিএস এর এই প্রশ্নটি হুবহু আপনার পরীক্ষায়
দিয়ে দেবে কপি করে। সুতরাং আপনি এখন এটা মুখস্থ করে রাখলে এই প্রশ্নের আনসার আপনি করতে পারবেন। আপনাকে অতিরিক্ত কঠিন প্রশ্ন দেবে না। যদি এরকম কঠিন দেয় মানে কি 43তম বিসিএস এর প্রশ্নটাই রিপিট করে কপি করে প্রশ্ন ব্যাংক থেকে আপনাদের এটা দিয়ে দেবে। তাহলে এর অর্থ হচ্ছে গ, গাছের তেঁতুল কুমিরে খায়। 2 নাম্বার দেখেন, এই প্রশ্নগুলো হচ্ছে একেবারে যারা হচ্ছে বাংলা সাহিত্যে পড়াশোনা করেন, অনার্স মাস্টার্স করেন, তাদেরকে হয়তো বা ক্লাসে পড়ানো। নাম্বার 2, চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? আমরা অলরেডি জেনেছি যে চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছে, বলেন তো একজন প্লিজ। আমরা নেপালের রয়্যাল লাইব্রেরি রাজ গ্রন্থাগার, আমরা খেয়াল রাখবো নেপালের রয়্যাল লাইব্রেরি রাজ গ্রন্থাগার। আচ্ছা, আমাদের যদি শব্দ হয় তাহলে আমরা মিউটেডই থাকি, শব্দ আসতেছে থাকি। আচ্ছা, তারপর দেখি কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে। আমরা এই তোমাদের জানান, দেখেন 2বার এসেছে 38তম এবং 42তম বিশেষ পরীক্ষায়। তাহলে কোথায়? চর্যাপদ। আপনারা ব্যাখ্যাগুলো একটু পড়বেন, ঠিক আছে? ব্যাখ্যা পড়ার সাথে সাথে আপনার ওই জ্ঞান গরিমা জানার পরিধিটা কি হবে? ফার্মেন্টেড হবে, সিমেন্টেড হবে, আরো মজবুত হবে, স্ট্রং হবে। আপনারা এমসিকিউ পড়বেন প্লাস ব্যাখ্যা পড়বেন। আচ্ছা, 4 নম্বর দেখেন, চর্যাপদের টিকাকারের নাম কি? অলরেডি আমরা পড়েছি, মুনি দত্ত। চর্যাপদ এ কোন ধর্মমতের কথা বলা হয়েছে? আমরা পড়েছি বৌদ্ধ ধর্ম। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন। দেখেন, কান্নপাদ পড়েছি, লুইপাদ, শান্তিপাদ, রমণীপাদ। তাহলে দেখেন আমরা ওখানে পেয়েছি গুলো আমরা রমণীপাদ নামে কেউ ছিল না। এই জন্য আমরা কে কে কবি আমরা একটু জেনে রাখা আমাদের ভালো। এবার দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থটির নাম কি? আমরা বারবার বলেছি বুদ্ধিস্ট মিস্টিক সংস। 8 নম্বর, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? দোহাকোষ। দেখেন, এই যে দেখেন প্রশ্নের এটা হচ্ছে একটা বিশেষত্ব। আমরা পড়েছি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। দেখেন, তো চর্যাপদ এখানে নাই। প্রশ্নটা একটু গোলমেলে, কারণ দোহাকোষ আমাদের আদি নিদর্শন নয়। কিন্তু যিনি প্রশ্নকর্তা তিনি চাচ্ছেন আপনাকে ঘুরিয়ে যে চর্যাপদ না দিয়ে চর্যাপদের সাথে আরো 3টা বই আবিষ্কার হয়েছিল। কি কি? দোহাকোষ, কান্নপাদের দোহা, সরৌপাদের দোহা। তাহলে চর্যাপদটা না দিয়ে বাকি 3টার যে কোনো একটা অপশন আপনাকে দিয়ে দিল, প্রশ্ন একটু কঠিন হয়ে গেল। এইটাই তাহলে আপনাকে কি হলো? দোহাকোষ। এটা এসেছিল 35তম বিশেষ পরীক্ষা। এরপর দেখেন, চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন কি? আমি বলেছিলাম ক খ গ ঘ, ক দিয়ে শুরু যার নাম, তিনি কে? কান্নপা। এরপর দেখেন, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? আমরা বলেছি 1967 সালে, যখন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 3য়বারের মতো রয়্যাল লাইব্রেরি অফ নেপালে যান এবং তিনি তার এই যাওয়া পরিশ্রমকে সফল করেন। এটা কত? 1907 সালে। 16 সাল কি? 16 সালে হচ্ছে চর্যাপদ এবং বাকি 3টা বই অর্থাৎ 4টা বই একসাথে প্রকাশিত হয়। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এরপর দেখেন কোশ্চেন নাম্বার 11, বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? আমরা পড়েছি 3জন ভাষাতাত্ত্বিকের মতে, ভাষা বিজ্ঞানীর মতে 3টা। তাহলে দেখেন 450 থেকে 650, ঠিক আছে? এটা তো দেখেন 650 থেকে 1200 থাকলে হইতো। আচ্ছা, 650 থেকে 1200 এটা আছে, 650 থেকে 1250 নাই। 1350 থাকলে আমরা কি করতাম? সুকুমার সেনের কথা চিন্তা করতাম। আর 450 থেকে 650 এটা তো ভুল। তাহলে কোনটা? 650 থেকে 1200। কার মতে? এটা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে আমাদের অনেক প্রশ্ন এসে থাকে বাংলা সাহিত্য প্রাচীন না ইংরেজি সাহিত্য প্রাচীন। আপনারা জেনে রাখবেন, বাংলা সাহিত্য যদি আমরা 650 কেও ধরি তাহলেও ইংরেজি সাহিত্য প্রাচীন। কারণ ইংরেজি সাহিত্যের শুরু হয়েছে 450 খ্রিস্টাব্দে। কত সালে? 450 খ্রিস্টাব্দে। এবং এই 450 খ্রিস্টাব্দের সবচেয়ে প্রাচীন গ্রন্থের নাম বিউলফ। সবচেয়ে প্রাচীন একটা মহাকাব্য যার লেখককে জানা যায়নি, অজ্ঞাত। কোয়েশ্চেন নাম্বার 12, চর্যাপদ কোন ছন্দে লেখা? এটা হচ্ছে মাত্রাবৃত্ত, 33তম বিসিএস মাত্রাবৃত্ত। 34তম কথা ছিল, যাই হোক। 13 দেখি, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকোবা। এইটা হচ্ছে কি, তার একটা পদই আছে, আর আজি ভুসুকে বাঙালি, এরকম একটা বাক্য আছে। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, নিজেকে বাঙালি বলে পরিচয়। মনে রাখবেন,
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? তার নাম কি? বসুকোপা। তার নাম কি? বসুকোপা। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে উনি বলেছেন সবরপ্র বাঙালি। উনি কে বলেছেন? সবরপ্র বাঙালি, মনে রাখবেন। শহীদুল্লাহর মতে আবার আলাদা, উনি বলেছেন সবরপ্র বাঙালি, উনি ভুসুপ্পা বাঙালি তা বলেন নাই। উনি প্রমাণ করেছেন সবরপ্র বাঙালি, কিন্তু নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসুকোপা। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। দেখেন চর্যাপদের আদি কবি মনে করা হয় লুইপাকে। তিনি চর্যাপদে 1 নং ও 29 নং দুটি পদে রচনা করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার আদি কবি সবরপা। এটা আমরা এর আগেই পড়েছি। চর্যাপদ আবিষ্কার হয় কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা থেকে। প্রশ্ন নম্বর 16, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ আবিষ্কারক কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তারপর আমরা দেখি বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে উনি আবিষ্কার করেছেন, উনি কি করেছেন? সম্পাদনা করেছেন। চর্যাপদের কোন পদটি খণ্ডিত খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নম্বর পদ। এটা আমাদের মুখস্থ করতে হবে যে চর্যাপদের 23 নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। কোন রাজবংশের আমলে চর্যাপদের রচনা শুরু হয়? এটা হচ্ছে কি? পাল আমলে। আপনারা বুঝতেই পারছেন যে 7ম থেকে 8ম শতাব্দী, আমাদের যে 1204 সালে, 1203 কি 4 সালে যে তুর্কিরা যে আক্রমণ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তখন বাংলায় শাসন করেছেন কারা? পালরা। পালরা বাংলায় শাসন করেছেন 400 বছর। তাহলে তার থেকে 400 বছর পিছনে আসেন, 800 থেকে 1200। তাহলে এই সময় কারা শাসন করতো? পালরা। এই চর্যাপদ রচিত হয়েছে কাদের আমলে? পালদের আমলে। আর এই পালরা কি ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী। অর্থাৎ এই পাল রাজাদের ধর্ম আর এই চর্যাপদের যারা লেখক, রাইটার, যারা কবি, তাদের ধর্ম এক, অর্থাৎ বৌদ্ধ ধর্ম। ধারণা করা হয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময় চর্যাপদ রচিত হয়েছিল। সেই হিসেবে চর্যাপদ পাল আমলে রচনা শুরু হয়। চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রথম প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোথায়? তার ODBL বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে 1926 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 4, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যা গীতিকা। এর অনেকগুলো নাম: চর্যা গীতিকা, চর্যাপদ, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য আশ্চর্য, চর্যাচয়, এরকম অনেকগুলো নাম আছে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? ধর্মচর্চা, আমরা পড়েছি। এবং এই ধর্মচর্চা বিষয়টা প্রমাণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন, 23 জন, আমরা পড়েছি। আমরা বলেছি দুইটা অপশন থাকবে না, 23 থাকলে 24 থাকবে না, 24 থাকলে 23 থাকবে না। 24 আছে, সুতরাং আনসার 24 জন। আপনা মাংসে হরিণা বৈরী কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। এর অর্থ হচ্ছে কি? হরিণ তার নিজের মাংসের জন্যই কি শত্রু, অর্থাৎ তার মাংস অনেক টেস্টি, এই জন্যই কি মানুষ তাকে কি করছে? ভক্ষণ করছে, শিকার করছে, তাকে কি করছে? বাঘের সম্মুখীন হচ্ছে সে। প্রশ্ন নাম্বার 9, কোনজন চর্যাপদের পদকর্তা? কে চর্যাপদের পদকর্তা? দেখেন 4টা নাম দিয়ে, বন্য নাম দিয়ে একজন আছে চর্যাপদ। এই খুবই সহজ প্রশ্ন, সবরপা, আমরা সবাই জানি, আর কষ্ট করার দরকার নেই। এরপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 10, বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি? চর্যাপদ। কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন? চর্যাপদ। কারণ কান্নপাও তিনি হচ্ছেন কি? চর্যাপদের একজন রাইটার। এরপর দেখেন চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপাল থেকে। আমরা পড়েছি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। দেখেন এই সেই সহজিয়া। সহজিয়া হচ্ছে বৌদ্ধ ধর্মের যে নিগুড় তত্ত্ব দিয়ে যারা আলোচনা করেছেন, যারা লিখেছেন, এই গুরু তত্ত্ব বলা আছে। নিগুড়ো, গুরু, এই গুরু শব্দের অর্থ অপ্রকাশিত, অজ্ঞাত। অর্থাৎ তারা এমন ভাবে প্রকাশ করেছেন যেটা অজ্ঞাত থেকে গেছে, সবার কাছে বুঝতে পারেনি সবাই। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। বাংলা 1323, এটাও একটু মনে রাখতে পারেন যে 1916 সাল, বাংলা সালটি 1323 বঙ্গাব্দ। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলায় বৌদ্ধগান ও দুহা নামে প্রকাশিত হয় এবং পদ সংখ্যা ছিল কতটি? 47টি। 46.5 আমরা জানি, তার মানে 47টি।
টালো তো মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতিয়া বেশি। চর্যাপদের এই চরণ দুটিতে কি বোঝানো হয়েছে দেখেন, দারিদ্র ক্লিষ্ট মানুষের জীবন। আমাদের এই আধুনিক জীবন আর ওই জীবন পার্থক্য পাবেন না। টালো তো মোর ঘর নাই পরবেশী, হারিত ভাত নাই নীতিয়া বেশি। অর্থাৎ টালো তো মোর ঘর নাহি পরবেশী, আমি অনেক উপরে থাকি, টালো তো থাকি অনেক উঁচু পাহাড়ের উপরে থাকি, এক টিলায় থাকি, আমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী নাই, সাহায্য করার কেউ নাই, কিন্তু প্রেম প্রীতি করার লোকের অভাব নাই, অনেকে আমার প্রেম প্রীতিতে রাখে। ঠিক আছে, এই যে বর্তমানের যে এই ব্যাপার, দেখা যাচ্ছে যে আপনি অভাবে আছেন, কিন্তু আপনার অভাব কেউ দূর দূর করবে না, কিন্তু বিভিন্ন ধরনের ফায়দা অনেকেই লুটতে চাইবে, সেটাই তুলে ধরা হয়েছে। তার দারিদ্রপৃষ্ট গরিবের জীবন, সেটাই। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মণিদত্ত। আমরা পড়েছি যে মণিদত্ত কি করেছেন, চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই দেখেন একটা প্রশ্ন আছে, মণিদত্ত কোন পদের ব্যাখ্যা করেননি? 11 নং পদের ব্যাখ্যা করেননি। চর্যাগীতি আবিষ্কার করেন কে? চর্যাগীতি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, আমরা পড়েছি। তারপর দেখেন চর্যাপদ মূলত গানের সংকলন। আপনার পরীক্ষা আসবে কিসের সংকলন? চর্যাপদ এটা এক ধরনের কি গান, ধর্মীয় সঙ্গীত। ডক্টর মোহাম্মদ শহীদুল আহমদের চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী, যেটা আমি বলেছি একটু আগে পড়িয়েছি আপনাদেরকে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কত? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি। 23 নং পদের শেষাংশ দেখেন, 46.5 তো বলি আমরা, দেখেন 23 নম্বর পদের অর্ধেক পাওয়া যায়নি। 46.5 কেন? 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গিয়েছে, 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গিয়েছে। তারপরে কি আছে, 23-এর অর্ধেক পাওয়া গিয়েছে, এবার 24 পাওয়া যায় নাই, 25 পাওয়া যায় নাই, 48 পাওয়া যায় নাই। 24 পাওয়া যায়নি, 25 পাওয়া যায়নি, 48 পাওয়া যায়নি, 3.5টি পদ পাওয়া যায়। আর এই বিষয়টা হচ্ছে কি আমাদের ওই যে গবেষণায় দেখানো হয়েছে, ঠিক আছে। এবং এখানে একটা কন্ট্রোভার্সি আছে, 50টি না 51টি, 50টি নাকি 51টি। এখন আমরা দেখা যাচ্ছে যখন আমরা তিব্বতী সংস্করণ দেখতে পাচ্ছি তখন দেখা যাচ্ছে পদ সংখ্যা 51টি, আর আমাদের এই গবেষণায় কি হয়েছে 50টি হিসেবে আসতেছে। কারণ কি 46.5 মানে 47, আর 3টা কত 50, আপনার হিসাব পেয়ে গেছেন। 46.5 আর মানে 47, আর 3 কত 50, এটা হচ্ছে আমাদের আবির। আর যখন তিব্বতী সংস্করণ বের হয়েছে, প্রমাণিত হয়েছে, তখন বলা হচ্ছে 51টি। অর্থাৎ পরীক্ষায় 50টিও থাকতে পারে, 51টি থাকতে পারে। 51টা বেশি ভালো। যদি মনে করেন 2টা না থাকে তাহলে কি করবেন, যেটা থাকবে সেটা। হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে এই যে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? লুইপা। আমরা বলেছি চর্যাপদের প্রথম যে পদটির রচয়িতা লুইপা, তাই তাকে বলা হয় তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি। তিনি চর্যাপদের 1 নম্বর পদ এবং 29 নম্বর পদ 2টি পদের রচয়িতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কে? সবরপা। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? 1000 বছর। আমরা বলেছি, শুরুতেই বলেছি 1000 বছর। আচ্ছা, এবার দেখেন আলিয়ে কালি এ বাট রুন্ধেলা তা দেখি কান্ন বিমনা ভাইলা, কার রচনা? কান্নপা। এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে, এগুলো এমনি জানার কোনো সুযোগ নাই। এই বিগত সালের প্রশ্ন থেকে আমাদের এগুলো পড়ে রাখতে হবে, যদি রিপিট হয় তাহলে, যদি এসব প্রশ্ন আসে এখান থেকেই দেবে। বলছে আলিয়ে কালি এ বাট রুন্ধেলা তা দেখি কান্ন বিমলা ভাইলা, এটা কে লিখেছেন? কান্নপা। এবং দেখেন এই কান্ন দেখে বোঝা যায় কান্নপা। একেবারে মজার একটা ব্যাপার। আপনাকে এটাকে আসলে অনেক কঠিন প্রশ্ন না, এখানে একটা মেন্টাল মানসিক দক্ষতা আছে যে আমরা এখানে কান্নটা খুঁজে পান কিনা, কান্ন দেখে বোঝেন কিনা কান্নপাকে, এটা একটা গুগলি। কান্ন দেখে বোঝেন কিনা কান্নপার রচনা, বলছে কে আর রচনা। কান্ন দেখে যদি আমরা না বুঝি এটা কান্নপার রচনা, তাহলে আসলে গুগলি মিস। এবার আমরা দেখেন কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? তার নাম সৈয়দ মোহাম্মদ শাহেদ। এটা আপনাদের বলেছি, পূবালী ব্যাংক জুনিয়র অফিসার 2019 আসিছে। বলছে কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? কে? সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাপদ প্রকাশের পর 1000 বা 100 বছরের চর্যাপদ সংগ্রহ সম্পাদনা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ ধারায় সর্বশেষ কাজটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ।
2007 সালের 21শে বইমেলায় বইটি প্রকাশ পায়। 2017 সালে বলা হচ্ছে কি ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাপদের আদি কবিকে লুইপা। এবার আমরা দেখি, দেখেন চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্যাপদ কি সঙ্গীত? আমরা বলেছি ধর্মীয় নিগুড় রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে, ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। চর্যাপদ এক প্রকার গান, অলরেডি উপরেও পড়েছি। প্রাপ্ত চর্যাপদের পদ সংখ্যা কতজন? দেখেন 23, 24 নাই, আপনাদের বলেছি যে কোনো একটা অপশন থাকবে, একটাই আছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? চর্যাপদ। এরপর দেখেন চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি সর্বপ্রথম কি করেন? বা ভাষার ব্যাকরণ ও ছন্দের বিচার বিশ্লেষণ করে তিনি দেখিয়েছিলেন চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। এরপর একটা প্রশ্ন আমরা দেখি, দেখেন অভি সময় বিভঙ্গ কার রচনা? লুইপা। মৎস্যেন্দ্রনাথ তথা লুইপা বাঙালি কবি, তার রচিত 5টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। অভি সময় বিহঙ্গ, বজ্র সত্য সাধন, বুদ্ধোদয়, ভব ভগ বদা ভসার, তত্ত্ব স্বভাব। দেখেন এগুলো খুবই টাফ কোয়েশ্চেন, হ্যাঁ, জেনে রাখতে পারেন, পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। বলা হচ্ছে কি যে অভি সময় বিভঙ্গ কার রচনা? এটা তো লুইপার একটা রচনা, এবং লুইপাড়ার একটা নাম পেলাম আমরা কি? মৎস্যেন্দ্রনাথ। লুইপাড়ার একটা নাম আছে কি? মৎস্যেন্দ্রনাথ। আপনার পরীক্ষা আসতে পারে মৎস্যেন্দ্রনাথ কার নাম? লুইপার নাম। তাহলে লুইপার আর কিছু আমরা গ্রন্থ আমরা জানতে পারলাম। অভি সময় বিভঙ্গ, বজ্র সত্য সাধন, বুদ্ধোদয়, ভগবদা ভসার, তত্ত্ব স্বভাব। চঞ্চল চিয়া পৈঠা কালো কোন কবির কোন কবির চর্যাংশ? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। এটা আছে লুইপার। চঞ্চল চিয়া পৈঠা কালো, অর্থাৎ শরীর হলো গাছের মতো, শরীর গাছের মতো, তার 5টা অঙ্গ বা ডাল। চঞ্চল চিয়া পৈঠা কালো, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এটা রচয়িতাকে লুইপা, এবং এটা হচ্ছে আমাদের চর্যাপদের প্রথম লাইন। চর্যাপদের কি লাইন? প্রথম লাইন হচ্ছে চঞ্চল চিয়া পৈঠা কালো, এইটা দিয়েই চর্যাপদ শুরু হয়েছে। সুতরাং এটা আমাদের জানা দরকার। এটা চর্যাপদের প্রথম লাইন, এই লাইনটা কোথা থেকে আসলো, কিসের, এটা তো আমাদের জানা উচিতই। 4, কমল মধু পিবিবি ধকি ন ভোমরা কোন ভাষার নিদর্শন? সান্ধ্য ভাষা। দেখেন সান্ধ্য ভাষা মানে কি? এটা যেহেতু চর্যাপদের ভাষা, দেখেন নাথ ধর্মের প্রবর্তক মিন্নাথ। নাথ, এটা হচ্ছে নাথ, এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে নাথ ধর্মের প্রবর্তককে। নাথ ধর্মের প্রবর্তক হচ্ছে মিন্নাথ। আর চর্যার 21 নং পদের টিকায় তার 4 লাইনের একটি কবিতা উল্লেখ আছে। তার 4 লাইনে একটি কবিতা উল্লেখ আছে। শেষের লাইন হলো কমল মধু পিবিবি ধকি ধকি ন ভোমরা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর বাংলা অনুবাদ করেছেন কমল মধু পান করিতে ক্লান্ত হয় না ভোমরা। দেখেন এই গান থেকে কিন্তু ওই যে ওই মানে সম্ভবত আমি একটা মমতাজ বা ডলি সাক্ষাৎকারে শুনেছিলাম, বা বলছে যে আমি তো এই যে এই গানটা ওই ওই যে মানে ওই যে যে মরার কোকিলে গানটা, এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? এটা চর্যাপদের যে মানে আহ এই যে যে আমাদের 21 নং পদ, ওনারা এইভাবে বলছে যে চর্যাপদ থেকে আমরা মূলত ওই গান থেকে এটাকে মূলত নেওয়া হয়েছে। কথা ওখানে বলা হয়েছে কমল মধু পান করিতে ক্লান্ত হয় না ভোমরা, অর্থাৎ ওই যে যে গানটার কথা বলা হয় যে মরার কোকিলে, এটা এখান থেকেই মানে তারা মূলত ধারণাটা নিয়েছে। সবরপা কে ছিলেন? সবরপা হচ্ছে চর্যাকার। তাহলে আমাদের দেখেন লেকচার শিট 1 এর আমাদের আলোচনার মাধ্যমে এবং আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাসটি সমাপ্ত করলাম। আপনাদের সবার ক্লাসটি কেমন লেগেছে একটু জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাবেন, প্রশ্নের আনসার করার চেষ্টা করব। আশা করি আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যে যেটা দরকার, অর্থাৎ চর্যাপদ থেকে প্রাচীন যুগ থেকে আমাদের যেটা জানার দরকার আমরা সমাপ্ত করতে পেরেছি। আশা করি আমরা এই ভিডিওটি সময় পেলে বারবার দেখব, ক্লাসটি দেখার মাধ্যমে কথাগুলো হৃদয়ে গেঁথে নিব এবং প্র্যাকটিসগুলো আমরা বারবার করব। তাহলে চর্যাপদ থেকে আপনি যে পরীক্ষায় দিতে যান না কেন, আমার মনে হয় না আপনি আটকে যাবেন। আপনি চর্যাপদ মানুষকে চর্যাপদ সঙ্গে বলতেও পারবেন। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন।
আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমিও আপনাদের সহকর্মী, আমার অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, হবে। আপনারা বলবেন, আমি পড়াশোনা করব, করে আপনাদেরকে সঠিক সমাধান দেব। কারণ আমিও আপনাদের মতো না পড়লে পড়াতে পারবো না, পড়াতে গেলে আমাকেও পড়াশোনা করতে হবে। এটাই। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, না হলে আমরা এখানেই ক্লাস শেষ করব। আর দেখি যে কেউ কোনো কমেন্ট করেছেন কিনা, তাহলে কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করি।